অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি প্রধান অতিথির হাতে আমন্ত্রণপত্র ও উপহার তুলে দেবার জন্য ও কিছু বলার জন্য। আমন্ত্রণপত্র আমি করে দেব ম্যাডামকে। একটু পড়ে দিচ্ছি। মাননীয় ডক্টর স্বাগতা দাস মহন্ত সুনিপিসু, অধ্যক্ষা সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন, কলকাতা। মহাশয়, আপনার কর্মবহুল বহুমাত্রিক জীবনে ব্যস্ততার মূল অধ্যায় জুড়ে আছে মনস্ক অধ্যয়ন ও সাহিত্য সংস্কৃতির চর্চা, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি প্রকৃতি চর্চা। আপনার অভিজ্ঞতায় আলাদা সুর সংযোজন করেছে। যুক্তিবাদের দৃষ্টিতে প্রকৃতি পাঠ ও সাহিত্য সম্পর্কে আলোকপাত করে 8ই মে 2025 দুপুর 12টায় আমাদের মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে IQACর সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে আপনি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের সমৃদ্ধ করে তুলবেন এই প্রত্যাশায় আমাদের পক্ষ থেকে সহৃদয় আমন্ত্রণ জানাই। ধন্যবাদান্তে অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রী বৃন্দ, রাজা প্যারিমোহন কলেজ, উত্তরপাড়া, হুগলি, 5/5/2025, উত্তরপাড়া, হুগলি। ম্যাডাম, এটা একটা ছোট্ট উপহার, অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি। প্রথমেই আমি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যক্ষ ডক্টর স্বাগতা দাস মহান্তকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে উনি এসেছেন অনেক ব্যস্ততার মাঝেও বাংলা বিভাগের এই আলোচনা চক্রে। ওনার সঙ্গে এসেছেন দুজন তরুণ অধ্যাপক কিছু প্রযুক্তিগত সহায়তার জন্য, তমগ্ন মজুমদার এবং দেবাশিস রায়। তাদেরও আমি আমাদের কলেজে স্বাগত জানাচ্ছি। বাংলা বিভাগ এবং সুন্দর একটা অনুষ্ঠান করেছে বলে আমি বাংলা বিভাগের কাছে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা আছেন, আমাদের শিক্ষক সংসদের সম্পাদক আছেন অধ্যাপক অভিক কুমার বসু, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে উপস্থিত আছেন, তার সহায়তা সবসময় দরকার। শিক্ষক সংসদের ছাত্রছাত্রী তোমরা আছো, হ্যাঁ, অমিত আছে আমাদের পুরনো ছাত্র, হ্যাঁ, সবাইকে দেখছি, খুব ভালো লাগছে। বিশেষ কিছু আমার বলার নেই, শোনার অপেক্ষায়। আমি দিদির সঙ্গে, ম্যাডামের সঙ্গে কথা হচ্ছিল যে ম্যাডাম বলবেন যে বিষয়টা নিয়ে, সেটা ওনাকে কীভাবে আপ্লুত করেছে সেই লেখা, সেই বই, সেই অভিজ্ঞতা শোনার জন্যই অপেক্ষা করছি। আবার ম্যাডামকে আমি কলেজের তরফ থেকে, ছাত্র সংসদের তরফ থেকে, শিক্ষাকর্মীর তরফ থেকে, ছাত্রছাত্রীদের তরফ থেকে, শিক্ষকদের তরফ থেকে অভিবাদন এবং নমস্কার। মাননীয় অধ্যক্ষার হাতে বিভাগের পক্ষ থেকে সামান্য কিছু উপহার তুলে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। প্রথমে শিক্ষক সংসদের সম্পাদক ডক্টর অভিক কুমার বসুকে আমি একটি ছোট্ট গাছ দিয়ে ম্যাডামের হাতে তুলে দিতে অনুরোধ জানাচ্ছি।
হাতে একটু উপহার তুলে দিতে। অপূর্ব ডেকে উত্তরপাড়ার বিখ্যাত মিষ্টি ম্যাডামের হাতে তুলে দিতে অনুরোধ করছি। ডেকে নিচ্ছি বিভাগের ছাত্রছাত্রীদের, যারা তাদের আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি রবিপক্ষে কবি প্রণাম ম্যাডামের জন্য ছোট্ট একটা উপহার তৈরি করেছে। এই উপহারটা আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়কে তাদের তরফ থেকে দিচ্ছি। ছাত্রছাত্রীরা তাদের উপহার তোমরা ম্যাডামের হাতে তুলে দাও। মাননীয় অধ্যক্ষার বৈদগ্ধ্য ও কর্মকাণ্ড সম্বন্ধে এত ছোট পরিসরে বেশি বলা সম্ভব নয়, তবু উপস্থিত সকলের জ্ঞাতার্থে তার সম্পর্কে এবার বলবেন ডক্টর শ্রুতি গোস্বামী। ধন্যবাদ জানাই আমাদের বিভাগীয় প্রধান ডক্টর মালবিকা ব্যানার্জিকে। উপস্থিত সকলকে স্বাগত। আমাদের আজকের মাননীয় বক্তা ডক্টর স্বাগতা দাস মহন্ত এবং আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর সুদীপ কুমার চক্রবর্তীকে আরও একবার স্বাগত জানাই। ডক্টর স্বাগতা দাস মহন্ত বর্তমানে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যক্ষা। দীর্ঘ 3 দশকের প্রায় শিক্ষকতা জীবনটা শুরু হয়েছে ঠাকুরিয়ার বিনোদিনী মেয়েদের স্কুল পড়ে, তারপর হীরালাল মজুমদার গার্লস কলেজ, সেখান থেকে চাকদা কলেজের অধ্যক্ষা। বর্তমানে 2024 থেকে তিনি সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের অধ্যক্ষা পদে রয়েছে। এই পেশাদারী জীবনটার পাশাপাশি আমরা যারা এই পেশার সঙ্গে যুক্ত, শিক্ষকতা বা একাডেমিক পরিসরের পেশার সঙ্গে যুক্ত, তারা জানি যে পড়াশোনার কাজ, পড়াশোনা করে যাওয়া, এর ধারাবাহিকতা, কনসিস্টেন্সি কতটা জরুরি। ডক্টর দাস মহন্তের এই পেশাগত জীবনের পাশাপাশি বৌদ্ধিক চর্চা যে কতটা কনসিস্টেন্ট, কতটা ধারাবাহিক, তা তার প্রকাশনার তালিকা দেখতে বুঝতে পারা যায়। কখনো তাতে আছেন রবীন্দ্রনাথ, কখনো তাতে আছেন সতীনাথ ভাদুরী, কখনো তাতে আছেন কমল কুমার মজুমদার, কখনো আবার আজকে তিনি যে বিষয়ে বলবেন তাতে একেবারে সাম্প্রতিক, একেবারে সমকালীন সাহিত্য, সমকালীন সিনেমা, এই সমস্ত কিছু ঢুকে পড়ছে। এর পাশাপাশি সর্বভারতীয় স্তরে প্রচুর গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব তিনি পালন করে চলেছেন এবং আমরা অভিভূত, আমরা আপ্লুত সত্যি। রাজাকারী মোহন কলেজের বাংলা বিভাগ তো বটে, সামগ্রিকভাবে কলেজের তরফ থেকে আমরা এই কৃতজ্ঞতা তাকে জানাতে চাই শুরুতেই, যে এত প্রশাসনিক কর্মভার সামলেও, এত ব্যস্ততার মধ্যেও তিনি যে এই সময় আমাদের জন্য বার করেছেন এবং যে বিষয় নিয়ে তিনি আজকে বলবেন তাও খুব গতানুগতিক, ছক বাঁধা কোনো একেবারে বিষয় নয়, তার মধ্যেও
আমি ওইখানে শুনতে ভালো লাগে। কলেজকে আমার মনে হয় যেহেতু বাংলা বিভাগের শিক্ষিকা আমার 1 বছরের জুনিয়র প্রেসিডেন্সি কলেজে পড়তাম যখন, মনে হয় ওই আমাকে ভালোবেসে আমার নামটা প্রস্তাব করেছে আজকে বক্তা হিসেবে, সেই জন্য ওকে অনেক ভালোবাসা। তবে সেই প্রস্তাবকে সমর্থন করেছে বাংলা বিভাগ সর্বোপরি আপনারা সকলে এবং আমার সহকর্মী আমার অধ্যক্ষ মহাশয় ডক্টর সুশীল কুমার চক্রবর্তী। সকলেই সম্মতি না থাকলে আজকে এখানে উপস্থিত হতে পারতাম না। কাজেই সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত আছে আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, একটা অসামান্য উপহার পেলাম। এরকম উপহার আর আমি কখনো পাইনি যে তারা নিজেরা একটা পুস্তিকা প্রকাশ করেছে কবিপক্ষে এবং সেই উপহার পেলাম। এর একটা অন্য মর্যাদা আছে, তাদেরকে আমি অশেষ স্নেহ জানাচ্ছি। কিছুক্ষণ আমাকে সহ্য করবেন, তাই আমার ধন্যবাদ জানানো। কলেজের এরকম অনুষ্ঠান করতে গেলে জানি অধ্যাপক অধ্যক্ষ তো সবার উপরে থাকেনি, কিন্তু সকলে সম্মিলিত না হলে এটা সম্ভব হয় না। কাজে সকল অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীদের আমি সম্মান জানাচ্ছি যথাযোগ্য। আজকে আমার সঙ্গে আমার কলেজের 2 জন সহকর্মী এসেছেন কিন্তু তারা ওই বিষয়ের প্রতি আকর্ষণী। আর আমার কম্পিউটার সায়েন্স বিভাগের কমল রায় এবং কম্পিউটার বায়োলজি বিভাগের ডক্টর দেবাশিস মজুমদার এরা উপস্থিত হয়েছেন ওই ভেবেই যে আমি যেহেতু প্রযুক্তিতে ততখানি দক্ষ নই, ততখানি না একেবারেই দক্ষ নই। আমাকে যখন গত রবিবার ঋষিতা বলে যে তুমি পিপিটি লাগবে তোমার, মানে কি কি লাগবে, তখন আমি ভাবলাম যে হ্যাঁ একটা পিপিটি করা যেতে পারে। তারপরে যেহেতু অন্যের ওপর ভরসা করতে হয়, আমি আমার সহকর্মীকে বললাম, ও খুব আনন্দ করে রাজি হয়ে গেল। এবং সেইখানে যখন আমি বলছিলাম এটা দেবো, তখন বললো এত সুন্দর বিষয় শুনতেও যাবো। তা আমি আবার অনুমতি দিলাম অধ্যক্ষ মহাশয় সরাসরি গায়ে ঋষিতার মাধ্যমে। যাই হোক, সেটাও তারা মেনে নিয়েছেন, সেই জন্য আরো কৃতজ্ঞ। একটু পটভূমি বলিনি। আচ্ছা, সাউন্ড আসবে ওটা দিয়ে? হ্যাঁ, মাইক্রোফোন কি আরেকটা আছে না? একটা দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিয়ে দেবো। ওইটুকু তো অল্প। যেটা বলবার একটু পটভূমি বলে নিই যে আজকে যে উপন্যাসটা নিয়ে আলোচনা করব তার লেখক তিনি তো পরিচিত নন সাহিত্যিক হিসেবে, এবং সাহিত্যিক তিনি এই দাবিও করেন না। তিনি অধ্যাপক, ভূগোলের অধ্যাপক। তার সঙ্গে মলয় মুখোপাধ্যায় অবসরপ্রাপ্ত অধ্যাপক, তার সঙ্গে আমার পরিচয় হয় গত বছর ডিসেম্বর মাসে শান্তিনিকেতনে। বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক, তিনি একটা ওনার স্ত্রী সুতপা ম্যাডাম, দুজনেই রিটায়ার করেছেন। তো দুদিনের একটি অনুষ্ঠান ছিল, সেখানে একটা বইয়েরও প্রদর্শনী চলছিল, স্থানীয় মানুষেরা লিখেছেন। সেখানে মলয়বাবুর বইটাও দেখলাম। 2 দিন ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠান চলছিল। সেই সময় আমি এই বইটা কিনি গত ডিসেম্বর মাসে। তিনি স্বাভাবিকভাবেই লেখক, খুবই উৎসাহিত হন, জীবিত হন, বইতে লিখে দিলেন, আবার দেখা হবে এইসব বলি। তারপরে বইটা বাড়িতেই পড়েছিল, খুব সরু একটা বই, পড়িনি আমি সত্যি কথায়। তারপর এই মার্চ মাস নাগাদ আমি আমার কলেজের আরেকজন সহকর্মী, জার্নালিজম ডিপার্টমেন্টের সম্প্রীতি, তার কাছ থেকে আরেকটা বই পেলাম। মানে হয়তো জীবনে কিছু কাকতালীয় এরকম ঘটনা ঘটে যায়। সেই বইটা জয়া মিত্রের লেখা, জলের নাম ভালোবাসা। বইটা পড়লাম। বইটা আসলে একটা ফিল্ড স্টাডি, সেটা লেখা যে রাজস্থানের ধূসর প্রান্তরে কিভাবে সাধারণ মানুষরা, যারা তেমন পড়াশোনা জানেন না, একেবারেই মানে শিক্ষিত তকমা যাদের নেই, সেই মানুষরা কিভাবে ওই বর্ষার জল সংরক্ষণ করছেন এবং প্রকৃতিকে
সতেজ সজীব রাখার চেষ্টা করছি। ওই বইটা পড়লাম, ফিল্ম স্টাডি আনুষঙ্গিক অনেক কথা আছে, অনেক তথ্য আছে, কিন্তু বইটা পড়ে অদ্ভুতভাবে আমার মনে হলো যে ওই যে জীবন কথার নদী একটা বই কিনেছিলাম, ওটাতে এনে ফেলে রেখেছি, মানে অদ্ভুত মিল মাথার মধ্যে কাজ করলো, যেমন আমাদের কাজ করে। তাহলে ওই বইটাও পড়ি। এবার জয়ামিত্রের বইটা পড়া শেষ করে তারপরে বইটা পড়তে শুরু করলাম, এবং সত্যি মধ্যরাত পেরিয়ে গেল, একটা ছোট বই, কিন্তু শেষ না করে উঠতে পারিনি। মানে খুব প্রথমে তো বিস্মিত হলাম এরকম একটা বিষয়, তারপরে অভিভূত হলাম, তারপরে আলোড়িত হলাম, আর তারপর থেকেই মনে হচ্ছে কোথাও বলতে গেলে একটু এই কথা বলবো। এর আগে আরেকটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে বলতে গেছিলাম, সেখানে সময় খুব অল্প ছিল, যেমন হয় 4-5 জন বক্তা ছিলেন, সেভাবে বলে উঠতে পারিনি, এইসব পিপিটিও ছিল না আমার। তখন এই মলেবাবুর সঙ্গে আবার কথা বলি, তিনি আরও কিছু কথা বলেন আমাকে। সত্যি কথাই যে সময়ের অভিজাত সাহিত্যে পড়ে, এটা নতুন কোনো কথা নয়, যার ফলে পরিবেশ আন্দোলন এগুলো নিয়ে এখন চর্চা হচ্ছে। তবে আমাদের ভূমিকা তো খুব অল্প, যেখানে যেখানে আমরা হাঁটি, যেখান দিয়ে আমরা চারপাশে যেগুলো দেখি সেই সম্পর্কে আমাদের একটা সচেতনতা হয়তো থাকে, কখনো থাকেও না। এই তো আজকে যখন গঙ্গা পেরিয়ে আসছিলাম, কতবার এদিকে এসেছি, তখন যেভাবে গঙ্গার দিকে তাকাচ্ছিলাম এই বইটা পড়ার ফলে, এর আগে কখনো সেভাবে তাকাইনি। তখন মনে হচ্ছিল এই যে আমরা সাধারণ মানুষ, আমাদের কতটুকুই বা ক্ষমতা, কতটুকুই বা কি করতে পারি, কিন্তু করতে পারি, একটু আধটু কিছু করতে পারি। আর আমাদের রাষ্ট্রনায়ক যারা, তারা তো এই সমস্ত নীতি নির্ধারণ করে, সেখানে আমরা সকলে জানি একটা, এবং আমরা এই কলেজ চালাই, অধ্যক্ষ মহাশয় আছেন, আমরা জানি যে সবসময় আমাদের একটা লং টার্ম প্ল্যান থাকে, একটা শর্ট টার্ম প্ল্যান থাকে। অদ্ভুতভাবে মনে হচ্ছে, মানে এই প্রসঙ্গে পড়াশোনা করতে করতে, আপনারাও বিষয়গুলো জানেন, একটু মনে করিয়ে দেবো শুধু, মনে হচ্ছে যে আমরা সবসময় বোধহয় ওই তাৎক্ষণিক বা শর্ট টার্ম যে আমাদের উপকারিতা, সেগুলোর দিকে এত বেশি দৃষ্টি দিই যে ওই দীর্ঘমেয়াদী বা দূরপ্রসারী যে আমাদের ভাবনা চিন্তা, সেগুলো সবসময় উপেক্ষিত হচ্ছে, এবং তার ফলে প্রকৃতির সঙ্গে সব মানুষের আমরা যারা বিপদ, তাদের কোথাও একটা বিঘ্নিত হয়ে চূড়ান্ত সমস্যা তৈরি হচ্ছে। মানে আমরা যারা বিপদ বুদ্ধিধারী মানুষ, মস্তিষ্ক আছে বলে গৌরব করি, হিউম্যান, তারা যাদেরকে আমরা নন হিউম্যান বলি, তাদের সঙ্গে এমন একটা বিভাজন তৈরি করে রেখেছি যেন সম্পর্কটা সুখের নয়, বৈরিতার। এবং তারা যেহেতু কথা বলতে পারে না, তারা যেহেতু তাদের ব্যথার কথা আমাদেরকে জানায় না, তারা যেহেতু ভোট দেয় না, তারা যেহেতু আন্দোলনে সামিল হয় না, মিটিং মিছিল করে না, রাস্তা অবরোধ করে না, সেই জন্য তাদের প্রতি বোধহয় আমাদের একটা তাচ্ছিল্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই যে রাষ্ট্রনায়কদের নানা রকম চিন্তা ভাবনা, যেগুলো আপাত দৃষ্টিতে আমাদের খুব উপযোগী বলে মনে হয়, তার সুদূরপ্রসারী ফল কিন্তু খুব একটা ভালো হয় না। এটা বলতে বলতে আমি একটা, মানে কয়েক মাস আগে দেখা একটা সিনেমার একটা ক্লিপিং, সেটা একটু দেখাবো, তারপরে আরো কিছু কথা বলবো, তারপরে এই বইটার প্রসঙ্গে আসবো, যেখানে নদীর কথাই বলা হয়েছে। এইটা কিন্তু আমরা যারা সাহিত্যের ছাত্র, তারা জানি যে আমরা তো একসময় পড়েছি তটিনী চলেছে অভিসারে, মানে নদীকে আমরা নায়িকার সঙ্গে তুলনা করেছি, কিন্তু সেই অলঙ্কারটুকুই আমরা জেনেছি। আসলে যে সে সত্যিই অভিসারিকা হতে পারে, তার রাগ আছে, তার অভিমান আছে, তার বিষাদ আছে, তার উচ্ছলতা আছে, তার মৃত্যুও আছে, এগুলো নিয়ে কখনো ভাবিনি। এই বইটা সেগুলো নিয়ে ভাবতে সাহায্য করলো। সে কথা পরে আসবো, ইচ্ছে করছে প্রায় পুরো বইটাই পাঠ করতে, সেটা সম্ভব নয়, তবু আমি আনুষঙ্গিক কিছু কথা বলে নিচ্ছি। আমরা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ব্যাগ বলে একটা সিনেমা হয়েছে, দেখেছেন তো অনেকেই? ছাত্রী যারা আছে দেখেছেন তো, স্টুডেন্টরা? একটু দেখাও তাহলে ওটা, যদি পাওয়া যায় আওয়াজ। সেখানে মানে দেখা হচ্ছে চড়াই নিধন হচ্ছে, সিনেমাটা হলো চড়াই।
হলো আলাদা মুখী আছে। বাইবেলে জয় পাখি হলো স্বাধীনতার প্রতীক, আবার ইউরোপিয়ান রূপকথাতে হলো মৃত্যুর প্রতীক। এখন তো সব কথা মানছি, কিন্তু এই খুনটা খুনি, মানুষ মারলেও খুন, চোরাই মারলেও। পুলিশ অফিসার বলছেন মানুষ মারলেও খুন, চড়াই মারলেও খুন। আসলে এই সিনেমাটা তৈরি হয়েছে চড়াই হত্যা রহস্য রাজস্বী দাশগুপ্তের একটা উপন্যাস অবলম্বনে। এরও আবার একটা নেপথ্য কথা আছে, পরের স্লাইডটা যাও। সেটা হলো আমরা অনেকেই জানি যে মাও জেদং চায়নাতে 1958-59 খ্রিস্টাব্দে একটা দেশের কল্যাণের জন্য একটা পদক্ষেপ নিয়েছিলেন। সেই পদক্ষেপটা হলো দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পেইন। অর্থাৎ সেখানে তিনি দেখুন কিভাবে ওই আমরা যেটাকে আপাত উন্নয়ন বলে মনে করি সেটা যে কতখানি আমাদের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে তারই একটা নিদর্শন। যে তিনি একজন দেশনায়ক, তিনি যখন বলছেন যে আসলে দেশের শস্য খেয়ে ফেলছে চড়াই পাখি, প্রচুর ধান খায় তারা। আমি চাই আমার দেশ কৃষিতে উন্নতির শিখরে পৌঁছক, শিল্পে উন্নতির শিখরে পৌঁছক। কৃষি আর শিল্প দুটোকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে হবে যেখানে খাদ্যাভাব তো থাকবেই না, উপরন্তু মানুষ আরো বেশি বেশি করে শস্য পাবে, বাইরে রপ্তানি করতে পারবে এবং তারই সঙ্গে শিল্পের উন্নতি হবে। কোনো রাষ্ট্রনায়ক যখন কথা বলেন তখন স্বাভাবিকভাবেই মনে হয় তিনি কি উন্নয়নের কথাই বলছেন। হ্যাঁ, সেই সততায় আমরা নিশ্চয়ই সন্দেহ প্রকাশ করছি না। আর সেই উন্নয়নের একটা পদক্ষেপ কি, তিনি বললেন প্রচুর ধান নষ্ট হয়ে যাচ্ছে, শস্য নষ্ট হয়ে যাচ্ছে, কারণ চড়াই পাখিরা খুব শস্য খায়। ওই ব্যাগ সিনেমাটাতেও একই কথা বলা হচ্ছে, যেখানে ধান কম হচ্ছে সেখানে গিয়ে চড়াই পাখিগুলোকে মেরে আসা হচ্ছে, তার একটাই কারণ চড়াই পাখি শস্য দানা খেয়ে নিচ্ছে। তো এই যে মাও জেদং তিনি এই যে তত্ত্বটা দিয়েছিলেন এবং সবাইকে সাংঘাতিকভাবে উৎসাহিত করেছিলেন। স্কুলের ছোট ছোট বাচ্চারা তারা চড়াই পাখি মেরে এইভাবে দেখাচ্ছে এবং খুব উল্লাস প্রকাশ করছে, তারা দেশের কাজ করছে, কারণ দেশের শস্য উৎপাদনে তারা সাহায্য করছে, তাদের চড়াই পাখিকে মেরে ফেলতে হবে। এই যে একটা ক্যাম্পেইনিং চললো তার ফল কিন্তু পড়লো আগামী 2 বছরের মধ্যে। দেশে ভয়ানক দুর্ভিক্ষ হলো, তার কারণ একটাই, চড়াই পাখি তো শস্য দানার সঙ্গে সঙ্গে অনেক খারাপ ইনসেক্ট যেগুলো শস্যের ক্ষতি করে সেগুলোকেও খাচ্ছিল। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল চড়াই পাখি তো শস্য দানা খেয়ে ফেলছে, যত কিলোটন শস্য খাচ্ছে সেটা আমরা যদি সংগ্রহ করতে পারি আমাদের দেশ শিখরে পৌঁছে যাবে খাদ্যশস্য উৎপাদনে। কিন্তু তার পাশাপাশি ওই দিকটায় আমাদের মনোযোগ ছিল না যে চড়াই পাখি শস্য দানার সঙ্গে সঙ্গে কিন্তু খারাপ কীট পতঙ্গকেও খেয়ে ফেলে যেগুলো শস্যেরও ক্ষতি করছে। সেই ফল ভুগতে হয়েছিল। পৃথিবীর অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছিল চায়না এবং তারপর তাদের আস্তে আস্তে জ্ঞানোদয় হয়। যাই হোক, সেই ইতিহাস আমাদের আলোচ্য নয়, পরে পেছনে পরে স্লাইডে যাও। আমরা শুধু এটুকুই বলতে চাইছি যে আপাত দৃষ্টিতে যেগুলোকে আমরা উন্নয়ন বলে মনে করি, নদীতে বাঁধ দেওয়া, ব্রিজ তৈরি করা, প্রচুর আমার কর্মসংস্থান হবে, পাহাড়ের বুকে বুকে হোটেল তৈরি করা, সেগুলো যে কি ভয়াবহ হয়ে যেতে পারে সৌভাগ্য চায়না তারা 2 বছরে বুঝতে পেরেছিলেন। জানি না আমরা এবং এখনকার বিশ্ববাসীরা কত বছরে বুঝতে পারবো। পরের স্লাইড। তারপরে এই বই দুটোর কথা আমরা এটা সবাই জানি, জলের নাম ভালোবাসার কথা বললাম, এটা দিয়ে মোটামুটি ওই পরিবেশ সচেতন সাহিত্যের সূচনা, সাইলেন্স স্প্রিং, এটার কথা আমরা সবাই জানি। আমি তো এখনো এই মধ্য 50 পেরিয়েও সবার কাছ থেকে শিখছি। এটা যখন এই স্লাইডটা তৈরি হচ্ছে আমার সহকর্মী বসে আছে দেবাশিস, মলিকুলার বায়োলজি অধ্যাপক, ও আমাকে বললো যে ম্যাডাম আমরা এটা পড়াই এবং সেখানেও সেই একই কথা আছে যে ডিডিটি ব্যবহার করায় কিভাবে পাখিদের উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে, মানে তারা ডিম সংখ্যায় কম দিচ্ছে এবং যার ফলে প্রজাতিটা আস্তে আস্তে কমে যাচ্ছে, ডিম ফুটে বাচ্চা বেরোচ্ছে না, ডিমের সংখ্যা কমে যাচ্ছে। কাজেই সেটাও সেদিন শিখলাম ওর কাছে যে কিভাবে একটা সামান্য কীটনাশক সেটা কি ক্ষতি করে চলেছে আমাদের পরেরটাও। এরপরে একটু প্রকৃতিকে দেখে নিই, যে প্রকৃতিকে নিয়ে আমরা বলবো, যে প্রকৃতিকে দেখে আমরা মুগ্ধ হই, তাহলে একটু তার কথাও ভাববো। সেই জন্য একটু সুন্দর কিছু দৃশ্য দেখে নিই আমরা, তারপরে আমি সরাসরি উপন্যাসটা যাচ্ছি।
উপন্যাসটা আমাদের আলোচনার কেন্দ্রে আছে। একটি বইতে সম্প্রতি সেখানে ঋষিকারও একটা লেখা আছে, সময়ের অভিঘাত দেশভাগ নিয়ে দুটো খণ্ডের বই বেরিয়েছে। সেই বইতে একটা সাংঘাতিক কথা লিখেছেন একজন তরুণ গবেষক, সম্ভবত কানাই হালদার তার নাম। তিনি লিখছেন যে দুটি চরিত্র কথা বলছে, একটি চরিত্র আরেকটি চরিত্রকে বলছে যে তুমি জানো পশ্চিমবঙ্গে কটা নদীর মৃত্যু হয়েছে? তখন অন্য চরিত্রটা বলছে কত? উত্তর পাওয়া গেল 700। শুধু পশ্চিমবঙ্গে 700 নদী মারা গেছে। এই তথ্যটা একেবারেই সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করেই তৈরি। যেটা বলবার যে এই যে মলয় মুখোপাধ্যায়, তার কথা একটু বলা দরকার। বইটার ভূমিকা লিখেছেন কল্যাণ রুদ্র মহাশয় এবং নদী বিজ্ঞানী, ভূগোলের একটি শাখা যাকে আমরা পোটামোলজিস্ট বলি। মলয়বাবু দীর্ঘ বছর ধরে, প্রায় 20 বছর আগে থেকে শুরু করেছেন, 5টি নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত ঘুরে বেরিয়েছেন। কোপাই নদী, টেমস নদী, অজয় নদী, এরকম 5টি নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত তিনি হেঁটে ঘুরেছেন। কোনোটায় 15 দিন, কোনোটায় 18 দিন, কোনোটায় 22 দিন সময় লেগেছে। সঙ্গে তার গবেষক ছাত্রছাত্রী এবং কিছু সহকর্মী এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এবং প্রশাসন ছিল। এই নদীগুলো তিনি হেঁটে হেঁটে উৎস থেকে মোহনা পর্যন্ত যখন হেঁটেছেন, তখনই দেখেছেন যে নদীগুলোর মধ্যে প্রাণ আছে। সেটা কিন্তু শুধু আমাদের কালিদাসের উপমা, রবীন্দ্রনাথের উপমা সেরকম নয়। তিনি প্রভাবিত হয়েছেন অবশ্যই রবীন্দ্রনাথের কোপাই কবিতা থেকে এবং জগদীশচন্দ্র বসুর রচনা থেকে, কিন্তু তারপরেও বলবো তিনি নদীর যে প্রাণ আছে সে কথাই বলতে চেয়েছেন। এবং একটা আন্তর্জাতিক সভায় যখন একজন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী পরিবেশকে ভাগ করেছেন দুটি ভাগে, হিউম্যান এবং নন হিউম্যান, তখনও তিনি তীব্র প্রতিবাদ করেন এবং বলেন যে নন হিউম্যান কথাটা ব্যবহার করবেন না। যখনই আমরা হিউম্যান বলি তখন তার সঙ্গে হিউম্যানিটির একটা সংযোগ লক্ষ্য করি এবং আমরা শুধুমাত্র যারা মানুষ নামে অভিহিত তাদের কথাই বুঝি। আর নন হিউম্যান বলতে যাবতীয় কিছু প্রাকৃতিক বা নৈসর্গিক জিনিস এবং কারোর সঙ্গে মানুষ নয় এমন প্রাণীগুলিকে ফেলে দিই। তার মতে পাহাড়, সমুদ্র, অরণ্য, নদী সকলের প্রাণ আছে এবং হিউম্যানিটি বা মানব সভ্যতায় তাদের অবদান আছে। মানব সভ্যতায় যারা অবদান রাখেন তারাই হিউম্যান। কাজেই নন হিউম্যান শব্দটি যেন আমরা কখনো ব্যবহার না করি মানুষের বাদে, মানুষ বাদে অন্য কোনো নৈসর্গিক জিনিসকে বা উপাদানকে বা উপকরণকে বা প্রাণীকে বোঝানোর জন্য। এটা ছিল তার প্রতিবাদের ভাষা। সেই নদী বিজ্ঞানী বা পোটামোলজিস্ট তিনি অদ্ভুতভাবে যে উপন্যাসটি লিখলেন জীবন কথার নদী, সেখানে দুটো কাহিনী। নদীর কাহিনীটা বাস্তব কাহিনী, আর যে কাহিনীটা আমরা সাধারণত গল্প উপন্যাসে পড়ি, একটা পরিবারের কাহিনী, একটি মেয়ের কাহিনী, সেটা হলো গল্প কাহিনী। নদীর উপন্যাসটার পটভূমি ত্রিকুট পাহাড়। কেন বলছি বারে বারে যে নদী এখানে চরিত্র, তার কারণ এই কথাগুলো কিন্তু একটু ক্লিশে কথা। নদী চরিত্র, পাহাড় চরিত্র, এই কথাগুলো আমরা সাহিত্যের লোকজন বেশ ভালোই শুনি নানা সময়, কিন্তু কিভাবে চরিত্র হয়ে উঠেছে সেটা তার বাক্যবন্ধ, তার সমালোচনার জায়গাগুলো, তার প্রত্যেকটা শব্দ নির্বাচনে প্রকাশ পেয়েছে। সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো। প্রথম কথা, এটা ত্রিকুট পাহাড় পটভূমি। তারপরে তিনি যে নদীর কথাগুলো বলছেন, তারপরে যেটা ব্যাপার সেটা হলো যে কিছু অলঙ্করণ আছে বইটিতে। আমরা সাধারণত যেখানে পরিবেশ মুখ্য নয় সেখানে চরিত্রদের দিয়ে অলঙ্করণ করে থাকি। সেখানে নানা রকম ভাবে, যেমন প্রকৃতিকে নিয়ে তো লেখা সেই কালিদাসের সময় থেকেই হয়ে আসছে। সেখানে প্রকৃতির সঙ্গে আমাদের সভ্যতার কথা আমরা পেয়েছি। বিভূতিভূষণের লেখা আমরা জানি, মহাশ্বেতা দেবী অন্যভাবে লিখছে, পদ্মা নদী, মাঝি, গঙ্গা, আমরা অনেক জানি। এখানেও প্রচুর লেখা আছে, তিলোত্তমা মজুমদার ইত্যাদি, আরো অনেকে, সাধন চট্টোপাধ্যায়, আমার মিত্র। কিন্তু কোথাও একটা মনে হয়েছে যে সেখানে কিন্তু প্রকৃতিকে তুলনা করা হচ্ছে মানুষের সঙ্গে। এটা উল্টো রকম। এখানে প্রকৃতির মুখ্য। কেন মুখ্য তার উদাহরণ
বইতে যে 3টি ছবি আছে সেই 3টি ছবি ময়ূরাক্ষীর ছবি, ময়ূরাক্ষীকে নিয়ে লেখা উপন্যাস, ময়ূরাক্ষীর ছবি। সেখানে কিন্তু নরনারীর ছবি প্রাধান্য পায়নি। এই 3টি ছবি সেখানে আছে, অর্থাৎ একদম উৎস থেকে মোহনা পর্যন্ত ময়ূরাক্ষীর যে গতিবিধি সেটা নিয়ে। তার প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা আমরা পরে দেখব। তার প্রত্যাশাও এটুকুই যে নদীকে দেখার দৃষ্টিকোণ যেন বদলায় আমাদের, এটুকুই তিনি চেয়েছেন। নদীর সঙ্গে যে তুলনা সেটা করতে গিয়ে আমি এখানে যে কাহিনীটা, যেটা কল্প কাহিনী, সেটার কথা বলি। ত্রিকুট পাহাড়ে একটা আদিবাসী পরিবার, শিবলাল আর তার স্ত্রী, তারা দুজন আছে এবং তাদের একটি সন্তান হলো, সেই সন্তানের নাম হলো বিজলী। এটা হলো কল্প কাহিনী। তিনি বিজলী নামে একটি মেয়ের জন্ম এবং বড় হয়ে ওঠা, তার বিবাহ এবং পরিণতি দেখিয়েছেন। তার পাশাপাশি দেখাচ্ছেন নদীর কথা, ময়ূরাক্ষীর কথা, কোথায় কোথায় বিজলীর সঙ্গে ময়ূরাক্ষীর মিল। সে কথা বলতে এই যে ত্রিকুট পাহাড়ের ছবি একটা, আপনারা অনেকেই হয়তো বেড়াতে গেছেন, দেখেছেন। এরপরে নদীর সঙ্গে কোথায় মিলে যাচ্ছে আমাদের মানুষের জীবন, সেটা বলছেন যে নদীরও কিন্তু একটা জন্ম থাকে, একটা বংশ পরিচয় থাকে, নদীর একটা জীবন চক্র আছে। সুন্দরভাবে তিনি দেখাচ্ছেন জন্ম নিল মানুষের জন্মের সময় যেমন নারী এবং পুরুষের মিলন প্রয়োজন হয়, সেরকম নদীর যখন জন্ম হয় তখনও দুটি জলধারার মিলনের দরকার হয়। উনি নদী বিজ্ঞানী, উনি ভালো বলবেন, আমরা সাহিত্যের মানুষ, আমরা তেমন জানি না। বলছেন ঠিক নদী নয়, নদীর মতো। নদীর নাম নেই, শরীরে তেমন জোর নেই, কিন্তু যখন দুটি জলধারা দুপাশ থেকে এসে মিলেমিশে যায়, অনেকটা মানুষের জন্মের প্রাককথনের মতো, সেই মিলনের জন্ম নেয় নদী। এই থেকেই কিন্তু নদী এবং মানুষ তাদের জন্ম বৃত্তান্ত মিলে যায়। তারপরে বলছেন এই যে বিজলী, সেই যে মেয়েটি হলো শিবলালের মেয়ে বিজলী, শিবলাল এবং মালতীর মেয়ে। বিজলী পুনাশি গ্রামে জন্ম নিয়েছে, একটি গ্রামে একটি মেয়ে জন্মেছে, সবাই খুব আনন্দ করছে, তাকে এক একজন এক একটি নামে ডাকছে। কেউ বলছে গুড়িয়া, কেউ বলছে মুন্নি, কেউ বলছে বুদ্ধি, কেউ বলছে সোনা বিটিয়া, যেমন হয় আমাদের অনেক ডাক নাম থাকে। কিন্তু যখন তার সার্টিফিকেটে যখন নাম লিখতে হয় তখন তার নাম হলো বিজলী শর্মা। অনেকগুলো ডাক নাম এবং তার সঙ্গে একটি ভালো নাম, যেটাকে আমরা বলি সার্টিফিকেটে যে নাম থাকে। মলয় মুখোপাধ্যায় বলছেন সেই রকমই ওই যে নদীটা জন্ম নিল ত্রিকুট পাহাড় থেকে, তাকে পাড়ার লোকেরা নানাজন নানা নামে ডাকে। কখনো মোর, কখনো মতিহারি, কখনো ময়ূর। তারপরে হয়ে গেল যখন মানচিত্রে তাকে নথিভুক্ত করতে হলো তখন তার নাম রাখা হলো ময়ূরাক্ষী। ময়ূরের মতো তার চোখ, অর্থাৎ সেটা তার ভালো নাম। কিন্তু অঞ্চলে বেশ কিছু নাম প্রচলিত আছে, ঠিক যেমন এই গুড়িয়ার অনেকগুলো নাম আছে। গুড়িয়া মাঝে মধ্যে অসুস্থ হয়, ছোট বাচ্চা, ওর মা চিন্তা করে এবং পাড়ার লোকেরা বলে যে এই সময় এরকম একটু হয়, বয়স বাড়লে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মানে আমরা যেটাকে বলি যে প্রতিরোধ ক্ষমতা আসবে। আমরা দেখবো অদ্ভুতভাবে এখানে কিন্তু লেখক ব্যবহার করছেন ময়ূরাক্ষীও অসুস্থ হলো। এই যে শব্দগুলো ব্যবহার, সেই ব্যবহারগুলো বুঝিয়ে দেয় যে ময়ূরাক্ষী কিন্তু জীবিত সত্তা। নদী অসুস্থ হলো, এখন তার পথ আছে, চলাচল নেই। আসলে বর্ষাকাল ফুরিয়ে এসেছে, তাই জল নেই, তার পথটুকুই শুধু দেখা যাচ্ছে রেখার মতো, কিন্তু চলাচল তার নষ্ট হয়ে গেছে। শিশু নদী, তার এক সময় শরীর থেকে অসুস্থতা বিদায় হলো। এই প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা বাক্যে আমরা নদীকে জীবিত অবস্থায় বা প্রাণময় অবস্থায় দেখতে পাচ্ছি। বিজলী আস্তে আস্তে বড় হচ্ছে এবং কিছু কিছু বন্ধু হয়েছে। আর ছোট বয়সে যেমন হয়, ছেলে বন্ধুও আছে, মেয়ে বন্ধুও আছে। গণেশ, হারাধন এরা হলো তার ছেলে বন্ধু, ফুলমণি, আরতি এরা হলো তার মেয়ে বন্ধু। ময়ূরাক্ষী কি বলছে, ছোট বড় নানা বয়সের নদীরা তার কাছে আসছে ফুলমণি এবং আরতির মতো, এবং আস্তে আস্তে তাকে উচ্ছল এবং উচ্ছ্বসিত করে চলছে। এই যে নানাজনের সংস্পর্শে নিজের একটা বোধ গড়ে উঠছে এবং আস্তে আস্তে বড় হয়ে উঠছে বিজলী,
তার সঙ্গে ময়ূরাক্ষীর তুলনা করে বলছেন, বিজলীর মতো ময়ূরাক্ষী নদীরও অনেক বন্ধু জুটে যায়, খেলার সাথী, বড় হয়ে ওঠার শিক্ষণ শিবির, আর সমস্ত রকম জল এসে মেশে নদীতে। এই যে বিজলীর বন্ধুরা, এরা সবাই কিন্তু ভালো নয়। কারোর বাড়ির পরিবেশ এরকম যে বিজলী অনেক নোংরা কথা শিখে গেছে অল্প বয়সে, এবং বন্ধু যারা, তারাও কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, ছেলে বন্ধুরা আলাদা হয়ে যাচ্ছে, মেয়ে বন্ধুরা আলাদা হয়ে যাচ্ছে, খেলার উপকরণ বদলে যাচ্ছে। ময়ূরাক্ষীর বেলাতেও ঠিক তেমনটাই হয়, ভালো মন্দ সব রকমের জল এসে এসে শহর ছোঁয়া উপনদী বন্ধুরা দূষণ মেশায়, ময়ূরাক্ষীর চরিত্র বদলায়, কিছু দূর যাবার পর থিতিয়ে যায় সেই সব দূষণ মাখা রাসায়নিক খনিজ পলি। বিজলী রেগে গিয়ে মাঝে মধ্যে তার শেখা গালাগালিগুলো দেয়, আর নদীও দূষণ কণা ছড়িয়ে দেয় তার পরিবেশে। এইভাবে নদীটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে, এবং একটা সময় দেখা যায় বিজলী, সে বড় হয়েছে, সে হঠাৎ স্কুল থেকে এসে স্নান করতে গেছে এবং চমকে উঠেছে তার শারীরিক পরিবর্তন দেখে, এবং মাকে ডেকে এনেছে। মা তাকে বুঝিয়েছে যে তুমি এখন বড় হয়ে গেলে। এবং একই রকম ঘটনা ঘটে নদীর সঙ্গেও। আশেপাশের জমি থেকে জল চুইয়ে আসে, তার নাম ভৌম জল। বড় বড় নদীদের সঙ্গে এবার ময়ূরাক্ষী তার মিল খুঁজে পায়। ময়ূরাক্ষী দেখে তার নিজের শরীরটা একটু ভারী হয়ে উঠেছে। সে বুঝতে পারে আশেপাশে আরো যে নদীর কথা সে শুনেছে কিংবা দেখেছে, তার সঙ্গে তার মিল আছে। নদী বড় হয়ে গেছে, স্বাভাবিকা হয়েছে। সেই গ্রামের পরিবেশে বিজলী যখন ছেলে বন্ধু থেকে আলাদা হয়ে গেল, যেমন হয় গণেশ ইত্যাদি যে বন্ধুরা তার ছিল, তারা যখন বিজলী 8-9-এ পড়ে, তখন তাদের মধ্যে বিজলীকে ভোগ করার একটা আকাঙ্ক্ষা থাকে দেখা যায়, এবং স্কুল থেকে ফেরার পথে সাইকেল দিয়ে তার রাস্তা আটকায় বিজলী বুঝতে পারে তাদেরকে এড়াতে চায়, কিন্তু পারে না। আর ওই যে ছেলেগুলো যারা একসঙ্গে ছোটবেলায় তার বন্ধুই ছিল, তারা মনে করে এটাও একটা মজা, এখানে বিজলীর কি ক্ষতি হবে তা নিয়ে কিন্তু তারা ভাবে না, এবং নিজেরা নানা রকম কথাও বলে যে এই সময়টা একটা বান্ধবী থাকা উচিত ছিল, নেই, কি আর বলবে, বিজলীটাও খুব উদ্ধত হয়ে উঠেছে, একদিন তাকে ভোগ করতে হবে। এটার মধ্যে তারা একটা অদ্ভুত আনন্দ খুঁজে পায়। সেই আনন্দটার মধ্যে যে কোনো অপরাধ আছে, সেই বোধটাও কিন্তু তাদের সেরকম নেই। তারা ভাবে, তারা যে পরিবেশে বড় হয়ে উঠেছে, সেই পরিবেশে তারা ভাবে যে এটা জীবনের একটা জৈবিক আকাঙ্ক্ষা, কাজেই এটা চরিতার্থ তারা করতেই পারে। এখানে যে কতখানি ক্ষতি হয়ে যাবে বিজলীর, সেই ভাবনাটা কিন্তু তাদের মধ্যে আসে না। নৈতিকতার বোধগুলো এদের মধ্যে খুব শিথিল। আর সেই গণেশদের ভিড়ের মতোই প্রযুক্তিবিদদের ভিড় তাৎক্ষণিকভাবে তাকে নিয়ে নানা রকম পরিকল্পনা করতে থাকে। নদীকে নিয়ে প্রযুক্তিবিদেরা পরিকল্পনা করে। এখানে যে প্রযুক্তিবিদেরা নদীতে বাঁধ দিচ্ছে, তারা মনে করছে এতে উন্নতি হবে, পরিবেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে। সেই প্রযুক্তিবিদেরা কিন্তু সাময়িকভাবেই নদীকে মানব সভ্যতার, মানব জীবনের ভোগের সামগ্রীতে পরিণত করতে চেয়েছে, নিজেদের প্রয়োজন মতো তাকে ঘুরিয়ে নিতে চাইছে। তারা কিন্তু ভাবছে না যে ওই নদীর বুকে বাদ দিয়ে নদীর স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিলে কতখানি কষ্ট হবে একটা নদীর, তাকে স্বাভাবিক রেখে কি চালানো যায় না। আসলে সাহিত্যে নতুন যে তত্ত্বটা উঠে এসেছে রাজেন কারসেলের উপন্যাসের পর থেকে, ইকো ক্রিটিসিজম, এবং তারই একটা ধারা ইকো ফেমিনিজম, সেখানেও কিন্তু এই নদীর সঙ্গে বা প্রকৃতির সঙ্গে নারীর জীবনের একটা তুলনা করে পরিবেশে ইকো ফেমিনিজম এই তত্ত্বটা উঠে এসেছে। তত্ত্বের কথা বলবো না, যেহেতু উপন্যাসটা পাঠ করা বা তার সঙ্গে পরিচিত করা আমার স্টুডেন্টদের, সেটাই আমার লক্ষ্য। তো সেখানেও দেখা যায় যে একটি নদী যখন বাঁক বদলায়, তখন কিন্তু তার সঙ্গে সঙ্গে একজন নারীর জীবনও বদলে যায়। কারণ যেখানে অল্প কয়েক কিলোমিটার হেঁটেই জল পাওয়া যেত,
ওই বাঁধের ফলে তাকে এখন অনেক পথ পরিক্রমা করতে হয়। এইভাবে কোনো একটা সূত্রে পরিবেশের ওপর মানুষের বা প্রযুক্তিবিদদের এবং পরিকল্পনাবিদদের যে কাজের প্রয়োগ, তাদের পরিকল্পনা মতো বাঁধ দেওয়া বা অন্য কিছু, সেগুলোর সঙ্গে কোথাও একটা নারীর সংগ্রাম আর লড়াইয়ের ইতিহাসও কিন্তু মিলে যায়। এরপরে সেই ভয়ানক দিন আসে যেদিন সাইকেল নিয়ে বিজলীর রাস্তা আটকানো হয় এবং গণেশ এবং তার আরো ৩-৪টি বন্ধু তারা বিজলীকে ভোগ করে। এর পাশাপাশি সেই যে বিজলীর কষ্টটা, সেই কষ্টটা আরো দ্বিগুণ হয়ে যায় যখন সে আদালতে গিয়ে পৌঁছয় এবং সেই আদালতে তার যে প্রশ্নোত্তর সেগুলো তাকে আরো বেশি কুণ্ঠিত করে তোলে, সংকুচিত করে তোলে। অদ্ভুতভাবে দেখা যায় বড় বড় নদীদের সঙ্গে মিল খুঁজে পাওয়ার পর ময়ূরাক্ষীর যখন সুঠাম দেহ তৈরি হয়, তখন সেই বারবারন্ত শরীরকে নিয়ে প্রযুক্তিবিদরা নানা রকম আলোচনা শুরু করে এবং গণেশ, রফিক এদের মতোই তাকে নিয়ে পরিকল্পনা হয় রাজনীতিবিদ, পরিকল্পনাবিদ আর প্রযুক্তিবিদ এদের মধ্যে। সেই সলা পরামর্শে ময়ূরাক্ষীর মনে হয় কিছু একটা ঘটতে চলেছে, ঠিক যেমন বিজলীও জানত। জলের ঢেউয়ে সেই শব্দ উঠে আসে, ময়ূরাক্ষী ভীত হয় অজানা আক্রমণের আশঙ্কায় আর নতুন ভবিষ্যতের ভাবনায়। ভয়ের কথা জানাবার লোক সে খুঁজে পায় না। তারপরে সংঘবদ্ধ হয় এবং একদিন সে বুঝতে পারে যে সমস্ত প্রযুক্তিবিদরা ময়ূরাক্ষীকে নিজের মতন করে ভোগ করার সব কৌশল ঠিক করে নিয়েছে। ওই যে বলছিলাম আদালত, সেই আদালতের যে জায়গায় দাঁড়িয়ে সাক্ষী দিতে হয় বিজলীকে, যখন প্রযুক্তিবিদেরা সেই একটা লোহার খাঁচা তৈরি করে এবং মাটির গভীরে প্রথিত করতে থাকে সেই লোহার খাঁচাটা জলের প্রবাহকে বাধা দেওয়ার জন্য, ময়ূরাক্ষীও কিন্তু তখন বিজলীর মতোই রক্তাক্ত হয় ভেতরে এবং বাইরে। তারপরে যখন প্রযুক্তিবিদরা খুব উল্লসিত যে তারা একটা বড় কাজ করতে পেরেছে এবং ময়ূরাক্ষী তার দিনগুলোকে ভুলতে চায়, তারপরে সময়ের পলি পড়ে বিজলীর জীবনেও, ময়ূরাক্ষীর জীবনেও। এবং ময়ূরাক্ষী নদীর জীবনকাল যেহেতু অনেক বড়, সেই কারণে তার ক্ষত এক সময় কিন্তু হালকা হয়ে আসে, স্মৃতি হয়ে যায় দুর্ভাগ্যগুলো, যেমন বিজলীর জীবনেও ঘটেছিল। এখানে প্রত্যেক পদক্ষেপে আমরা বুঝতে পারি বিজলী এখানে গৌণ কথা আর মুখ্য কথা কিন্তু ময়ূরাক্ষী। এই যে ময়ূরাক্ষী তারপরে তো ভুলে যাচ্ছে, ধীরে ধীরে ভোলা যায় না, তবু ভুলে যাচ্ছে, অনেক কষ্ট করে জীবন ধারণ করেছে, অনেক লড়াই করেছে। তারপরে ঘটনাগুলো খুব অদ্ভুত। এর পরেটা দাও একটা বংশ পরিচয়। নদীর একটা বংশ পরিচয় থাকে, তার কারণ এক একটা নদীর জল ভারী, এক একটা নদীর জল হালকা, এক একটা নদীতে এক এক রকম শাখা নদী বের হয়, এক একটা নদীর মধ্যে এক এক রকম খনিজ পদার্থ মিশে থাকে, এক একটা নদীর মধ্যে এক এক রকম পাথর থাকে এবং সেই দিয়েই তার বংশ পরিচয় তৈরি হয়। কাজেই নদীর চলার পথের যে উপাদানগুলো, প্রাকৃতিক উপাদান, সেগুলো তার বংশ পরিচয় তৈরি করতে কাজে লাগে। তারপরে এই ছবিগুলো মলেবল ভিয়েতনাম থেকে তোলা ছবি, এগুলো খুব পরিচিত ছবি, নদী ও মানুষের মতো অনুভূতি প্রবণ। তারপরেরটা সময়ের সঙ্গে তাল রেখে বদলায়, তার কারণ বর্ষার সময় একরকম হয়, বাইরের নদীর সঙ্গে মিলিত হওয়ার সময় একরকম হয়, আবার যখন প্রযুক্তিবিদদের পাল্লায় পড়ে তখন আবার তার অন্যরকম পথ হয়ে যায়। তারপর একটা স্লাইডটা দাও। ম্যাসেঞ্জার বাঁধের কথা আসলে আমরা সকলেই জানি। এর পরের ঘটনাগুলো খুব অন্যরকম। যখন ময়ূরাক্ষী নিজেকে নিজের অতীত ইতিহাস ভুলে, সেই বাঁধের ইতিহাস ভুলে যাচ্ছে আস্তে আস্তে, সেই সময় দেখা যায় যে বিজলীকে কয়েক বছর পর যেমন হয় আমাদের জীবনে, বিজলীকে তার বাবা মা বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছুদিন তাকে বাইরে রাখলো। অদ্ভুতভাবে এখানে লেখকও বলছেন যে ময়ূরাক্ষীও কদিন থেকে তার একজন জীবন সঙ্গী খুঁজছে, কারণ তার এখন খুব একা লাগে। সে আগের আঘাত সে সামলে উঠেছে,
সে জীবন সঙ্গী খুঁজছে। আমরা কখনো ভাবিনি যে দুটি নদীর মিলনকে এইভাবে কোনো লেখক উপস্থাপিত করতে পারে। সেই বন্ধু খুঁজতে খুঁজতে সে মাঝে মধ্যে দ্বারকার দিকে তাকায়, পাশ দিয়ে বয়ে চলেছে দ্বারকা, এবং ভাবে যে কবে সে দ্বারকার বুকে ঝাঁপিয়ে পড়বে। অদ্ভুতভাবে দ্বারকার মনের মধ্যেও সেরকম একটা আবেদন তৈরি হয় ময়ূরাক্ষীর সঙ্গে, কবে সে দুটো প্রাণের কথা বলতে পারবে, একটু স্বচ্ছন্দে মিলতে পারবে, কিছুটা সময় একত্রে কাটাতে পারবে। ঠিক যেরকম ভাবে বিজলীর জন্য এক খনি শ্রমিককে পাত্র হিসেবে নির্বাচিত করা হয়, তার নাম বাবলা। সে আসে, দুজন দুজনকে দেখে এবং তাদের ভালোই লাগে। বাবলা খনি শ্রমিক, এখানেও খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে, বিশেষ করে এই মুহূর্তে সেটা প্রাসঙ্গিক হবে বলে বলছি, না হলে হয়তো উপেক্ষাই করে যেতাম। বাবলা দেখছে খনিতে যেহেতু কাজ করে, সে লিফটের মতো একটা জিনিস দিয়ে অনেকটা নিচে চলে যেতে হয়। সেখানে হিন্দু মুসলিম দুই প্রকার ধর্মের মানুষই আছে। আর খনির একেবারে গর্ভে ঢুকে যাওয়ার আগের মুহূর্তে, যেখানে সব অন্ধকার, আগের মুহূর্তে একটা দরজার মতো সেখানে একটা কালী ঠাকুরের ছবি আছে। বাবুল লক্ষ্য করে হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানে প্রণত হয়ে মাথাটা নিচু হয়ে তারপরে ওই খনিতে ঢোকে। আর সে উপলব্ধি করে যে আসলে যেখানে জীবন মৃত্যুর ভাবনা, সেখানে ওপরওয়ালা নিরাকার না সাকার সেটা নিয়ে কেউ আর ভাবে না। কোথাও একটা প্রণত হয়ে মনে মনে প্রার্থনা করে, যেমন ওই খনির মাথায় লাগানো কালী মূর্তিতে সামান্য প্রণত হয়ে সবাই ওই গুহার প্রায় ঢুকে পড়ে, সেই রক্তকরবী গুহার মতো খনিতে ঢুকে পড়ে, কারণ সেখানে জীবন খুব অনিশ্চিত, ফিরবে কিনা ঠিক নেই। এই উপলব্ধিটা বাবুলের হয়। বিয়ে হয়ে যায় বিজলীর সঙ্গে বাবুলের, এবং অদ্ভুতভাবে ময়ূরাক্ষী আর দ্বারকার মতো বিজলী ও বাবুলও, এখানে আমি এভাবে বলছি, সাহিত্যের ছাত্র ও ছাত্রী এখানে আছো, যে আমরা তো এরকম বলি যে বিজলীর বিয়ে হলো, তারপর দেখো কেমন নদীর মতো, এখানে উল্টোটা বলা হচ্ছে। তবে ময়ূরাক্ষী আর দ্বারকার মতো বিজলী আর বাবলুও নতুন মানুষ আনার চেষ্টায় ব্যর্থ হয়। অদ্ভুতভাবে নায়ক নায়িকা কিন্তু দ্বারকা এবং ময়ূরাক্ষী। বলছে ময়ূরাক্ষী আর দ্বারকার মতো বিজলী আর বাবলুরও কোনো সন্তান হয় না, ময়ূরাক্ষী আর দ্বারকা থেকে কোনো শাখা নদী বের হয়নি। ঠিক যেমন বাবলু আর বিজলী নিঃসন্তান। নিঃসন্তান বলেই সন্ধ্যাবেলাগুলো তাদের কাটতে যায় না। কর্মক্লান্ত হয়ে ফেরে বাবু, তারপরে কি করবে? হরিমাধব বাবু বলে একজন আসে, এনামুল চাচা বলে একজন আসে, তারা কখনো কীর্তনের কথা শোনান, তারা কখনো কোরআনের কথা শোনান, সবটাই শোনে ওরা। তবে স্বাভাবিক, নিজেদের ধর্ম অনুযায়ী বিজলী আর বাবু তারা হরিমাধবের কীর্তন সভায় সন্ধ্যাবেলা গিয়ে বসে। আবার ময়ূরাক্ষী ও দ্বারকা পরস্পরের সান্নিধ্যে কিছুদিন থাকবার পরে থাকলো কোথায়? হিজল বনে একটা জায়গা, হিজল নদী, একটা যেখানে নদীগুলো এসে মিলিত হয়েছে, ওই জায়গায় তারা মিলিত হয়। কিন্তু তারপরে কোথাও সেখান থেকে যেহেতু শাখা নদীর কোনো নিষ্ক্রমণ হয়নি, কোথাও একটা সেখানেও ক্লান্তি আসে। এত আকাঙ্ক্ষা, এত আগ্রহ মিলনে তারপরেও একটা কোথাও ক্লান্তি এসেছে জীবনে, ঠিক যেরকম বাবুল আর বিজলীর জীবনে এসেছে। সেই ক্লান্তি নিয়ে তারা আস্তে আস্তে অন্য কথা ভাবে, যে এবার কি সাগরে মেশা যাবে। এই কথা ভাবতে ভাবতে তারা একটা রাস্তাও খুঁজে পেল। সেই বাবুলের মতো, হরিমাধবের সভার মতো তাদের দেখা হয়ে যায় আরেকটি নদীর সঙ্গে, দ্বারকার আর ময়ূরাক্ষী। সেই নদী তাদের আগের ওখানে ছিল নামটা, সেই নদী তাদের মিলিয়ে দেয় ভাগীরথীর সঙ্গে। দ্বারকা আর ময়ূরাক্ষী তারা যখন নিজেরা আর শাখা নদীর জন্ম দিতে পারল না, এবং স্রোত বা মেলামেশা যখন একঘেয়ে হয়ে উঠল, গতানুগতিকতায় পরিণত হলো, তখন তারা আবারও আকুল হলো আরো বৃহত্তর কিছুর সন্ধানে। ঠিক যেমনভাবে হরিকীর্তনের সভায় গিয়ে একটু মুক্তির আনন্দ পায় বিজলী আর বাবুল, সেরকম ভাবেই ভাগীরথীর সঙ্গে মিলে যায় দ্বারকা আর ময়ূরাক্ষী। দ্বারকা আর ময়ূরাক্ষী পেয়ে যায় ভাগীরথী নদীকে, প্রাচীন সুগভীর ইতিহাসের অধিকারী এই ভাগীরথী নদী।
ভাগীরথীর হাত ধরে গভীর সমুদ্রের জলে মিশে যায় ময়ূরাক্ষী। দ্বারকার মতো আরো অনেকেই স্মৃতি কয়েকদিন বাঁচে, তার পাশেও হারিয়ে যায়। সমুদ্র উপকূল থেকে কিছু দূর পর্যন্ত নদীর পরিতে তৈরি ঢাল ভূমিকে লক্ষ্য করে করা যায় অনেক কষ্টে। আবছা ঘোলাটে সমুদ্র জল জানান দেয় ঢালভূমির কিনারায়, এবং তারা মনে করছেন যে এই যে নিজেকে বিলীন করে দেওয়া, যেটা প্রায় মৃত্যুর স্বামী, পরের স্লাইডগুলো দিলাম, এই যে মিশে যাওয়া সমুদ্রের সঙ্গে, তার মানে কিন্তু এই নয় যে তাদের অস্তিত্ব পুরোপুরি বিলীন হয়ে গেল। লেখক আশা করছেন বংশমর্যাদায় পলি পরে ঠিক কথাই, কিন্তু আরো গভীরে যখন বিজ্ঞান চর্চা হবে, পলি বিশ্লেষণ করা হবে, তখন ধরা পড়বে ময়ূরাক্ষী, দ্বারকা এইসব নদীদের প্রকৃতি কেমন ছিল। তারা সেই মাটি তুলে কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ধরা পড়বে এবং জীবন চর্চায় নতুনভাবে নথিভুক্ত হবে সেই সমস্ত তথ্য। এটাই মোটামুটি উপন্যাসটা। বলবার কথা এটাই যে নদী নিয়ে এর আগে আমরা যেভাবে ভাবতাম, এখন সেইভাবে আর ভাববো না। হয়তো কখনো খুশি হব, কখনো ভাববার চেষ্টা করবো নদীরও ব্যথা লাগে, যখন নদীর গায়ে ছুঁড়ে ফেলে দিতে চাইবো প্যাকেটটা, খাবারের উচ্ছিষ্টতা কিংবা জলের বোতল, তখন একটু ভাববো হয়তো কারো গায়ে লাগছে, কারো একটু কষ্ট হচ্ছে। জগদীশচন্দ্র বসু আমাদের অনেক কিছু জানানোর পরেও তো গাছ কাটি আমরা নির্মমভাবে। এই ধরনের কিছু লেখার পরে যদি জলকে একটু নতুনভাবে ভাবতে শিখি, একটু সতর্ক হই, ওই প্যাকেটটা ফেলার আগে এক মুহূর্তের জন্য যদি আমার হাতটা একটু থমকে যায়, তাহলে সেটাতেই আমাদের বোধহয় সার্থকতা হবে আজকের আলোচনা। ধন্যবাদ। এইভাবে যে নদীকে প্রধান চরিত্র রেখে একটা মানবিক জীবনের সঙ্গে এরকমভাবে সমান্তরালে কথা বলা যায়, আমরা নিশ্চয়ই এই বইটি পড়ব, কারণ এটি একটা নেহাত সাহিত্যের বই নয়। শুধু জলকে ভালোবাসার কথা, সাহিত্যের সুন্দর সুন্দর বিশেষণে সাজানো কথা নয়, ভাববার কথা। আমি আশা করব তোমরা সবাই, যেহেতু তোমরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমরা এখান থেকে অন্তত এই শিক্ষাটুকু নেবে যে আমাদের পাশেই তো গঙ্গা বইছে, আমরা জলে কোনো আবর্জনা ফেলব না। আমরা চেষ্টা করব যে অপচয় বন্ধ করে একটু সচেতনতা বাড়বার কারণে জোর করে বাইরে থেকে হয় না। আজকের এই আলোচনা সভা যখন ঠিক হয়েছিল, সেই সময়ে এইরকম একটি বিষয় যে আলোচনা করবেন স্বাগতাদি আমরা ভাবিনি, কিন্তু আজকে এই আলোচনার পরে আমাদের একটা অন্যরকম ভাবনা থেকে হয়তো আরো আলোচনা আমরা এই বিষয়েই হয়তো করব। আমার মনে হয় আমার বিভাগীয় প্রধান ডক্টর মালবিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রুতি গোস্বামী, অপূর্বদা এবং রবীন্দ্র, তারা সকলেই সহমত হবেন, এবং তোমরা যারা আছো এই সভা, ওনার মূলত যাকে ধন্যবাদ দেওয়ার, সেই ধন্যবাদ স্বাগতাদিকে, যারা এত প্রশাসনিক ব্যস্ততার মাঝেও সময় বার করে আমাদের কলেজে তিনি এসেছেন। পূর্ব পরিচয় সূত্র থাকলেও এই জায়গাটা, এই ভালোবাসার জায়গা না থাকলে এরকম একটা বিষয় নির্বাচন করে একজন
ব্যস্ত অধ্যক্ষা তার সময় দেন না সাধারণত। সেজন্য স্বাগতাদিকে ধন্যবাদ, এবং আমরা খুব কৃতজ্ঞ তার সঙ্গে তমগ্ন রায় এবং দেবাশিস মজুমদারের কাছে যে তারা আমাদের কলেজে এসেছেন এবং সহায়তা দিয়েছেন যাতে এই প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাই। আর ধন্যবাদ দেব আমাদের অধ্যক্ষ মহাশয়কে, কারণ তিনি আমাদের সবসময় কোনো না কোনো নতুন ভাবনার জন্য তাড়া দিতে থাকেন, তাগাদা দেন এবং বলতে থাকেন যে কী করছেন আপনারা। সেজন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে স্যারের কাছে কৃতজ্ঞ। আমরা ধন্যবাদ দেব শ্রুতিকে, যদিও আমার সহকর্মী, তবুও এই সুন্দর একটি পোস্টার বানাবার জন্য শ্রুতি বানিয়ে দিয়েছে। বাকি যে টেকনিক্যাল সাপোর্ট আমাদের আইকিউএসি দিয়েছে, আইকিউএসির সমস্ত সদস্যদের ধন্যবাদ। এই ঘরটি সাজিয়ে দেওয়া, গেট খোলা থেকে শুরু করে, সে এখানে এখন উপস্থিত নেই কিন্তু তাকে নিশ্চয়ই আমি ধন্যবাদ দেব, কৃষাণু এবং পূজাকে। আর ধন্যবাদ দেব তোমাদের, যারা জানো যে আমরা সারাক্ষণই তোমাদের তাড়া করতে থাকি প্রায়, কিন্তু তবুও তোমরা যে এই মনোজ্ঞ আলোচনায় অংশ নিতে এসেছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দেবো আমাদের 3 প্রাক্তনী আছে এখানে, তারা MA পাস করে গেছে কিন্তু তারা আজকে এই আলোচনার সময় এসেছে। অমিত, অনুরাগ, রেশমি, 3 জনকেই আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থাকো। আমাদের আলোচনা সভা আমরা এখানেই শেষ করছি।